নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। বাংলাদেশে ডক্টর ইউনূস পরিস্থিতি তার অনুকূলে একেবারেই নেই এবং একটি অধ্যাদেশ তিনি জারি করেছেন, যে অধ্যাদেশের জোরে বাংলাদেশে যারা সরকারি কর্মচারী, সে এক অফিসার থেকে অধস্তন অবধি, তাদের একটি অধ্যাদেশের বলে প্রায় 17 লক্ষ কর্মচারী তার বিরুদ্ধে অত্যন্ত ক্ষুব্ধ এবং বিভিন্নভাবে রবিবার দিন বিভিন্ন জায়গায় সচিবালয় মিছিল মিটিং এই সমস্ত হচ্ছে। তিনি এগুলো নিয়ন্ত্রণ করার জন্য তিনি এই অধ্যাদেশ জারি করেছেন, কিন্তু সেই অধ্যাদেশকে অনেকে ভয় না পেয়ে সে অধ্যাদেশে বহু সরকারি কর্মচারীরা তারা আন্দোলনে নেমে এসেছে এবং এটি একটি তার স্বৈরাচারী শাসনের একটি দিক হিসাবেই চিহ্নিত করছেন। ওখানকার প্রায় 18 লক্ষ কর্মচারী প্রত্যেকে অবশ্য মিছিলে নামেননি, অনেকের মধ্যে একটা দ্বিধা ভয় এই সমস্ত কাজ করছে, কিন্তু তথাপি বহু মানুষকে এই ছবিতেও দেখা যাচ্ছে তারা নেমেছেন, শান্তিপূর্ণ মৌন মিছিল তারা করছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন সরকারি কর্মচারীদের এই অবস্থান। একদিকে মানবিক করিডোর নিয়ে এক অস্থির পরিস্থিতি, সেখানে এটি বাতিল এখনো পর্যন্ত হয়নি, কিন্তু কি পরিস্থিতি তৈরি হবে সেটা নিয়ে বাংলাদেশ জুড়ে ব্যাপক আলোচনা এবং বিগত 3 দিন ধরে তিনি পদত্যাগ করবেন কিনা এই নিয়ে একটা বড় রকমের ট্রেন্ডিং অনেকেরই ছিল। বাংলাদেশে ট্রেন্ডিংয়ে ফিরে এসেছিল, কিন্তু পদত্যাগের জল্পনায় তিনি অনেকটা জল ঢেলে দিয়েছেন। কোথাও একটা জায়গায় নিমরাজি অবস্থায় তিনি এখন করছেন, তার কারণ কোনো কিছু তার নিয়ন্ত্রণে এখন আর নেই। ক্রমাগত হুমকি আসছে বিভিন্ন ক্ষেত্র থেকে। একদিকে সরকারি কর্মচারীদের দেখলেন কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ সিপিবি, তারা আবার একটা মার্চ টু চট্টগ্রাম তারা আহ্বান করেছে। তার কারণ চট্টগ্রামের যে বন্দর, সে বন্দর আমেরিকান কোম্পানিকে সেখানে হস্তান্তরিত করা হয়েছে, দেওয়া হয়েছে, এরকম একটা বিষয় নিয়ে তীব্র বাংলাদেশের রাজনৈতিক মহলে একটা আলোচনা এবং তার সাথে রয়েছে এই সমস্ত কিছু নিয়ে বাংলাদেশের পরিস্থিতি বেশ জটিল। তার মধ্যে থেকে শেখ হাসিনার নিয়মিত অডিও বার্তা প্রকাশ্যে আসছে। আজকেও একটা অডিও বার্তা এসেছে, সে অডিও বার্তাতেও তিনি সেন্ট মার্টিন নিয়ে তার যে বক্তব্য, যে সেন্ট মার্টিন তার পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানও দিতে চাননি, যে কারণে তাকে প্রাণত্যাগ করতে হয়েছিল, কেননা হচ্ছে একটা গভীর ষড়যন্ত্রের শিকার তিনি হয়েছিলেন এবং সেন্ট মার্টিন শেখ হাসিনাও দিতে চাননি, কিন্তু সেই সেন্ট মার্টিনে এখন বাংলাদেশের মানুষের প্রবেশাধিকার নেই। সেন্ট মার্টিন কি কার্যত সেখানে একটি বিদেশি শক্তির হাতে এটা দিয়ে দেওয়া হয়েছে। বিদেশি শক্তি বলতে এক্ষেত্রে সরাসরিভাবে আমেরিকানদের হাতে, এবং সেখানে তাদের যে প্রকল্প হবে আর কি, মূলত হচ্ছে সামরিক প্রকল্পের জন্য সেন্ট মার্টিনকে বাছা হয়েছে, এরকম একটা বিষয় কিন্তু এখন শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে এটা চাউড় হয়ে গেছে। এই সমস্ত নিয়ে শেখ হাসিনার অডিও বার্তা একটু শুনবো। সেন্ট মার্টিনের ভাগ্যে কি হয়েছে? ওটা কি বাংলাদেশের আছে না নাই? সে জবাবটা আমি ইউনূসের কাছে চাই। আচ্ছা, আমাকে স্বৈরাচার বলা হয়, আমি নাকি গণহত্যা করছি, আমি নাকি মানব অধিকার লঙ্ঘন করছি, কিন্তু ইউনূস কী করছে? তার যে সমন্বয়করা কী করছে? বেশি দিন কথা না, এই 2-3 দিন আগেই দেখেন ধানমন্ডিতে বাড়িতে ডাকাতি করতে গেছে। সেই ডাকাতি করতে গেলে তাদেরকে ধরা হয়েছে। তাদের ধরা হলো কেন? জুলাই 15 তারিখ থেকে যে হারে গণহারে পুলিশ হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হয়েছে, সাংবাদিক হত্যা করেছে, পেশাজীবী হত্যা করেছে, তার কোনো বিচার হবে না, ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। অস্ত্র অর্থ ছড়িয়ে যারা এই ক্ষমতা দখল করলো, সেই ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেই তারা কি করেছে? এই 8টা মাসে মানুষকে কি দিতে পেরেছে? আইন কেউ হাতে তুলে নিতে পারে না, আইন হাতে তুলে নেওয়াটাই হচ্ছে বেআইনি। সে চিফ জাস্টিস থেকে শুরু করে জজ সাহেবদের পদত্যাগ করানো, একেবারে ইলেকশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন, তাদেরকে পদত্যাগ করানো, এটা কোন ধরনের জাস্টিস?
অন্যদিকে ডক্টর ইউনূস একদিকে যেমন নাহিদ ইসলামকে দিয়ে তিনি এই পদত্যাগের বার্তাটা দিয়েছিলেন এবং কোথাও কি সমন্বয়কদের সাথে তালমিলের একটা অভাব হচ্ছে, সমন্বয়করা চাইছেন, কেননা অনেক ক্ষেত্রে ডক্টর ইউনূসের সমর্থনে নাহিদ ইসলাম যেমন বিবৃতি দিয়েছেন, ঠিক তেমনিভাবে হাসনাত আবদুল্লাহ তিনি রীতিমতো তিনি হুঁশিয়ারি এবং হুমকি দেওয়ার জন্যে ইতিমধ্যে প্রসিদ্ধি অর্জন করেছেন। সেই হাসনাত আবদুল্লাহর নতুন হুঁশিয়ারি কি সেটাও একটু দেখে নেব। আমরা ভেবেছিলাম 5ই আগস্ট আমাদের এই লড়াই সংগ্রাম শেষ হয়ে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আমরা দেখছি একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, একটা পক্ষ আবার দেশটাকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশটাকে সমন্বিতভাবে আমাদের করতে হবে। রাজনৈতিক ছোট ছোট মতপার্থক্যকে জাতীয় স্বার্থে দূরে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশটাকে করতে হবে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা অবিলম্বে আমাদের এই যে বিচার কার্যক্রম, সংস্কার কার্যক্রম এবং নির্বাচনের সুস্পষ্ট রুটম্যাপ আপনারা জাতির সামনে প্রকাশ করুন। আমরা কোনো বৈদেশিক শত্রুর প্রেসক্রিপশনে, আমাদের কোনো বৈদেশিক প্রভাবের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ পরিচালিত হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই বাংলাদেশ বৈশক্তির সাথে, বিদেশের সাথে ন্যায্যতার ভিত্তিতে এবং আমাদের সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক পরিচালিত হবে। কোনো নতজানু সম্পর্ক আর বাংলাদেশ থেকে বিদেশের সাথে পরিচালিত হবে না। বাংলাদেশে রাজনৈতিক ভবিষ্যৎ এখনো পর্যন্ত একটা ডামাডোলের মধ্যে রয়েছে। নির্বাচনের দিনক্ষণ হিসাবে ডিসেম্বরকেই অনেকে মান্যতা দিলেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে গেলে বিভিন্ন রাজনৈতিক শক্তির যে ঐক্য দরকার সেই প্রশ্নে এখনো পর্যন্ত কোনো কিছু যে বিরাট একটা কোনো সাফল্য এসছে সেটা বলা যাবে না। গতকালও আমরা দেখেছি যে ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দলের সেখানে বৈঠক ছিল। বৈঠকের পরে তারা প্রত্যেকেই বলেছেন যে বিএনপির ক্ষেত্রেও মূলত বক্তব্যটা আগে নির্বাচন পরে সংস্কার, কিন্তু অন্যান্য অনেক রাজনৈতিক দল যারা হচ্ছে সে অর্থে ডক্টর ইউনূসকে সমর্থন করছেন, তারা বলছেন আগে সংস্কার পরে নির্বাচন। এই টানাপোড়েন এবং দ্বন্দ্বের মধ্যে এখন একটা ত্রাহি অবস্থা রয়েছে বাংলাদেশে এবং এই রাজনৈতিক সংকট, অন্যদিক থেকে একটা যে সংকটগুলো নেমে এসছে অর্থনৈতিক সংকট, এই সংকট থেকে বাংলাদেশের মুক্ত হবার আশু কি কোনো অভিপ্রায় আদৌ আছে কি, মানে সেখান থেকে সংকট থেকে উত্তরণের জন্য কোনো রকম একটা সুনির্দিষ্ট দিশা? এই নিয়ে কিন্তু আজ সর্বত্রই আলোচনা চলছে এবং ভারতেও এই নিয়ে পর্যাপ্ত আলোচনা চলছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। আর আমরা তো রয়েছি R+ নিউজে, আমাদের এই ক্ষেত্রে অত্যন্ত দায়বদ্ধতার সাথে আমরা এই কাজটা করে যাচ্ছি। আজকে রয়েছেন আমাদের সঙ্গে রতন হাতির, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার প্রকাশ মল্লিক, যিনি চিকিৎসক এবং ওয়ার্ল্ড হোমিওপ্যাথিক ফেডারেশনের আন্তর্জাতিক সভাপতি। দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন প্রীতম দত্ত, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, তাকেও স্বাগত জানাচ্ছি। এবং দীপ্তিমান সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে ভার্চুয়ালি, তাকেও আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রীতম দত্তকে দিয়ে প্রথমে শুরু করতে চাই যে এই যে বাংলাদেশের এখন যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, শেখ হাসিনা নিয়মিত এরকম বলছেন এবং সেখানে তিনি প্রশ্ন তুলছেন, কিন্তু তার অভিপ্রায় জানেন যে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে দেওয়া হলে সেই নির্বাচন হবে না, সেই নির্বাচনে কার্যত কোনো এরকম কিন্তু কোনো জোরালো বক্তব্য তার কাছ থেকে আসছে না। যেটা তিনি বলতে চাইছেন যে আমাকে স্বৈরাচারী বলা হয়েছে, আমাকে বলা হয়েছে যে বিভিন্ন সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটার, কিন্তু ইউনূস কি করছে, অর্থাৎ তিনি ইউনূসকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন। এই কৌশলটাকে নিয়ে কি কিছু বলার আছে? না, ইউনূস দেখো আজকে উনি যেভাবে এসেছিলেন, উনি বলেছিলেন যে উনি আসবেন এবং নতুন বাংলাদেশ গড়বেন, উনি কিছুদিনের মধ্যে ইলেকশন করবেন। উনি ইলেকশন করছেন না এবং সবচেয়ে বড় যেটা কথা, উনি প্রথমত ইলেকশন করছেন না, উনি কি করলেন, উনি একজন আবার NSA-কে অ্যাপয়েন্ট করে দিলেন হঠাৎ করে।
সেই এনএসএ এখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে খলিলুর রহমান, ডক্টর খলিলুর রহমান, উনি আবার কোথায় মানব করিডোর হবে রাখান ওখানে নাকি এসব নিয়ে উনি কথা বলতে শুরু করেছেন। অথচ উনি তো না প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট, উনি তো একটা কেয়ারটেকার একজন ভদ্রলোক। ওনার কি সেই পাওয়ারটা আছে? সেটা কি বাংলাদেশের কনস্টিটিউশনে আছে, কনস্টিটিউশনে আছে? সেটা আমার মনে হয় নেই। এবং আরেকটা কথা হচ্ছে, বারবার এই যে আর্মিরা আজকে গিয়ে বলেছে, আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি যে আর্মি পরিষ্কার বলেছে যে 22 ডিসেম্বর, এবং আমরা খবরের দেখেছি, বিভিন্ন নিউজ চ্যানেল দেখেছি যে বিএনপিও বলছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে, যেটা 3 মাসের মধ্যে করার কথা ছিল। উনি ওটা করছেন না। আর একটা জিনিস, যিনি যেহেতু উনি একজন উপদেষ্টা আর্মি পরিষ্কার বলেছে, যেটা আমরা বিভিন্ন খবরের মাধ্যমে দেখতে পেয়েছি, যে আপনি উপদেষ্টা হয়ে ফরেন কান্ট্রির সাথে কোনো রকম কোনো ডিল, সেটা না ক্যান্সেল না অ্যাকসেপ্ট, সেটা করতে পারবেন না। তো সুতরাং এখন বাংলাদেশে একটা অদ্ভুত পরিস্থিতি উৎপন্ন হয়েছে। কিন্তু যেই পরিস্থিতি উৎপন্ন হোক, আলটিমেটলি তার শিকার হচ্ছে ওখানকার হিন্দুরা। যেরকম পরিস্থিতি হোক, এদিকে জামাত হোক, আবার আওয়ামী লীগের ইলেকশন হোক, আবার বিএনপি মাথাচাড়া হোক, সব জায়গায় যে গন্ডগোলটা হচ্ছে বা মরছে কিন্তু ওখানকার হিন্দুরা। তো সুতরাং আমি দেখুন একটা পসিবিলিটি কথা বলছি, যে মাঝে মাঝেই ইউনিসের আমার মনে হয় ওই কিছু একটা ওষুধ টষুধ খান, আর ওনার মাথাচাড়া দিয়ে ওঠে, ওই আপনার চায়না থেকে কিছু ওষুধ টষুধ দেয় মনে হয়, উনি হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠেন, কী সব নর্থ ইস্ট নিয়ে কথা বলতে থাকেন। আমাদের চিফ মিনিস্টার অফ আসাম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, উনি অফিসিয়ালি টুইটার হ্যান্ডেলে একটা না পুরো টোটাল এই উপমহাদেশের একটা ম্যাপ দিয়েছেন। সেই ম্যাপে ওনাদেরও দুটো চিকেন নেক আছে। সেটা হলে ভারতবর্ষের পুরো নর্থ ইস্টের চেহারা বদলে যাবে, ইকোনমিক্যালি আরও আমরা ফ্লারিশ করব। কেমন? এটা হচ্ছে আপনার নর্থ বাংলাদেশ, মানে হচ্ছে দক্ষিণ দিনাজপুর টু সাউথ গারো হিলস, 80 কিলোমিটার রাস্তা, বেশি না। ইন্ডিয়ান আর্মির জন্য তো মানে 5 মিনিটও লাগবে না। সেকেন্ড হচ্ছে আপনার সাউথ ত্রিপুরা টু বে অফ বেঙ্গল, মাত্র আপনার 28 কিলোমিটার। মানে আপনার এখান থেকে খুব বেশি হলে আপনার হচ্ছে হুগলির ডিস্টেন্স, তো কোনো বড় ব্যাপার না। তো এরা বেশি কথা না বলে, ফটো না করে, ওখানকার যেভাবে করে আজকে নর্মাল ডেলিভারি করা তো যায়নি, F-71 অপারেশন করে ডেলিভারি করে জন্ম দিয়েছিল ভারতবর্ষ বাংলাদেশকে। তো সুতরাং ভারতবর্ষ আজকে পিতা হিসাবে বাংলাদেশ সবসময় ভালোই চাইবে, এবং আমরা চাইবো ওখানে এই পাপেট গভর্নমেন্ট যত তাড়াতাড়ি আজকে উনি রেজিগনেশন দিয়ে চলে যান, চলে গিয়ে ওখানে জনগণরা আবার নির্বাচন করুন, করে ওখানকার নির্বাচিত সরকার আসুক, সেই নির্বাচিত সরকার এসে তারপর সেন্ট মার্টিন ইউএসএকে দিয়ে দেবেন কি না, এখন ওই যে পুরো পার্বত্য অঞ্চল যেটা আজকে নেহরুইয়ান ব্লান্ডার্স, যে বারবার তারা চেয়েছিল তারা ওখান ইন্ডিয়ার সাথে মিলিয়ে যেতে, ওই পার্বত্য অঞ্চলের কারো কথা শোনা হয়নি, হঠাৎ করে বাংলাদেশের সাথে মিলিয়ে মানে পূর্ব পাকিস্তানের সাথে দিয়ে দেওয়া হলো। এই ব্লান্ডারগুলোর সব কাজ যেমন আজকে একটার পর একটা ব্লান্ডারগুলো রিপেয়ার করছেন আজকে আমাদের প্রধানমন্ত্রী, উনি যথেষ্ট বলিষ্ঠ, সেই 56 ইঞ্চির ছাতি নিয়ে উনি বলিষ্ঠভাবে এই যে পুরো উপমহাদেশের যেই করে যাওয়া ব্রিটিশ এবং ব্রিটিশ পাপেটদের কিছু প্রবলেমগুলো, সেগুলো সলভ করবেন। এবং আমরা দেখব উইদিন 1 to 2 ইয়ার্স যেভাবে আমরা দেখতে পাচ্ছি, যেভাবে আন্দোলন, একটা সকল আন্দোলন, তারপর আবার পাপেট গভর্নমেন্ট, এরপর একটার পর একটা দেখেছি 6-7 মাসের মধ্যে প্রচুর পরিবর্তন হয়েছে, আরও পরিবর্তন আমরা দেখতে পারবো। আমার মনে হয় নেক্সট 6 মাস খুব আপনার ভাইটাল ফর ইন্ডিয়া। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, যেরকম অবস্থা হোক, ইন্ডিয়ার কিন্তু 3.5 ওয়ার এর এগেনস্টে সবসময় তৈরি থাকতে হবে। একটা দিকে এই আপনার বাংলাদেশের ওখান দিয়ে কোনো বৈদেশিক শক্তি সেনা অভ্যুত্থান করতে পারে, একটা দিক দিয়ে আপনার চায়না, আর একটা দিকে পাকিস্তান। আর এটা 0.5 হচ্ছে এখানকার এই জন্যই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ইমিডিয়েটলি যে পাকিস্তানি এখানে নাগরিকরা আছে বা ওই রকম যে নাগরিকরা আপনার ইমিগ্রেন্টসরা আছে তাদেরকে চিহ্নিত করুন এবং ডিপোর্ট করুন। এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ভারতবাসী হিসাবে, এটা খুব অ্যালার্মিং। প্রত্যেকটা হিন্দু সনাতনীদের বুঝতে হবে, এর প্রত্যেকটা ভারতীয় নাগরিককে বুঝতে হবে। আমি প্রকাশ মল্লিক আপনার কাছ থেকে জানতে চাইব যে শুরু দিকেও একটা বাংলাদেশের বহু মানুষের আজও ভিসা সমস্যার এবং আগামী সময় হওয়ার নেই বা চিকিৎসা যারা পাচ্ছিলেন, কি বলছেন ওখানকার মানুষজন, মানে যারা আপনার অনেকেই বলেছিলেন চীনের সাথে
তাদের হচ্ছে একটা সম্পর্ক হবে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে, বা মালয়েশিয়াতে সত্যি কি তারা ওখানে গিয়ে চিকিৎসা নিতে যাচ্ছে, মানে পাচ্ছেন? কি অবস্থার মধ্যে গিয়ে পড়েছেন বাংলাদেশের মানুষজন, কি খবর আছে আপনার কাছে? আমার অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রচুর পেশেন্ট আছে, তারা নানা কারণে ভিসা সংক্রান্ত কারণে আসতে পারছে না, এবং সাধারণ যে বাংলাদেশি মানুষ তারা কিন্তু ভারতবর্ষে আসতে চায়, তাদের ভাষাগত সমস্যা আছে, ওই হংকং বা অন্য যে মালয়েশিয়া তাদের খরচাটা কিন্তু অনেক বেশি, সেই জন্য সাধারণ জনগণ কিন্তু এটা নিয়ে তাদের অপোজ করছে, এবং সেই জন্যই বোধহয় আজকে এই মাথাচাড়া দিচ্ছে নানা কথা। এবং এক্ষেত্রে একটা কথা বলবো, আমি আমার রাজনৈতিক দিক থেকে বলতে চাই যে আসলে এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোরই সংস্কার দরকার। এবং ইউনূস সাহেবকে নিয়ে আমাদের, উনি যখন আজকে ওনার একটা মানে উচ্চাভিলাষ ছিল, কারণ আমরা জানি যে ইউনূস সাহেব কিন্তু যখন নোবেল পুরস্কার পেলেন তারপরে একটা রাজনৈতিক দল গঠন করে উনি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, সেটা পারেননি বলেই পেছন থেকে আজকে এই অবস্থা। এই যে অস্থিরতা একটা দেশের, আর আমরা প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেই অস্থিরতা কিন্তু আমাদের মধ্যেও আসছে, এবং সেই অস্থিরতার জন্য এই উপমহাদেশের অর্থনৈতিক একটা বৈষম্য আসতে পারে। সেই জন্যেই বাংলাদেশের অস্থিরতা কাটিয়ে, এবং ইউনূস সাহেব যে একটা নাটক করলেন যে আমি ইস্তফা দিতে চাই, এই নাটকটাও কিন্তু জনগণ সেভাবে নিচ্ছে না, এবং আমরা প্রথমেই বুঝতে পেরেছিলাম, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বুঝেছিলাম এটা কিন্তু নাটক, যে উনি কিন্তু করবেন না। এবং প্রীতমবাবু যে বলছিলেন যে উনি চলে যান, আসলে ওনার একটা এমন অবস্থা, না গিলতে পারছেন না বেরোতে পারছেন, আসলে ওনার ব্যবস্থাটা হচ্ছে যে উনি কি বেরোতে পারবেন আদৌ, সেই আশঙ্কাতে উনি দিন গুনছেন। এবং আজকে যে ওদের সেনাপ্রধানের যে অবস্থা, তারাও কিন্তু ভাবতে পারেনি যে আমাদের শেখ হাসিনা যে বললেন, সত্যি একটা স্বৈরাচারী শাসক ব্যবস্থাকে মানে উৎখাত করতে গিয়ে আর এক মহান স্বৈরাচারী এসে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষের কাছে, এটা কিন্তু আজ মহান প্রশ্ন। এবং আমার সঙ্গে যেটুকু সম্পর্ক আছে ওভার টেলিফোন বাংলাদেশের সাধারণ জনগণের সঙ্গে, তারা কিন্তু বীতশ্রদ্ধ হয়ে গেছে। এবং আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রেই মানুষ কিন্তু ওর বিরুদ্ধে চাইছে, ওরা কিন্তু শান্ত বাংলাদেশ চাইছে। সেই শান্ত বাংলাদেশটা কিন্তু না হলে বাংলাদেশের মানুষের যেমন অসুবিধা হবে, আমাদের প্রতিবেশী দেশ হিসেবেও আমরা কিন্তু অস্থিরতায় ভুগছি। এবং এটা অবিলম্বে এবং আন্তর্জাতিক স্তরেও যাদের সংগঠন আছে এই ব্যাপারে হস্তক্ষেপ প্রয়োজন। আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্র ব্যবস্থা এ নিয়ে কিন্তু অংশগ্রহণ করলে আমাদের বাংলাদেশের, অনেকে বলবেন যে বাংলাদেশের ব্যাপারে আপনারা নাক গোলাচ্ছেন কেন, আসলে নাক গোলাতে হবে এই জন্যেই কারণ একদম প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ। সেই কারণেই নাক না গোলালে আমাদের স্বার্থ রক্ষা হবে না এবং বাংলাদেশেরও স্বার্থ রক্ষা হবে না। সেই জন্য নাক গোলানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি। রতনবাবু, একটা বড় প্রশ্ন এটাই হচ্ছে, আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়ার মধ্যে অনেকেই এটা বলছেন যে জাতীয় নাগরিক পার্টি যেটা আছে, আওয়ামী লীগের যারা প্রচুর কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে একটা পাওয়া যাবে, তারপর জামাতের সাথে একটা হাত মিলিয়ে একটা সরকার গঠনের দিকে এগোবে। কিন্তু শেখ হাসিনা প্রস্তুত থাকতে বলছেন, প্রচুর ইউনূস নিয়ে বক্তব্য রাখছেন এবং এটাই বলছেন যে এটি অবৈধ সরকার। কিন্তু এই যে নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে, সেই নিয়ে কোনো যে নির্বাচনে কেন নিষিদ্ধ করলে, নির্বাচনে কেন তারা দাঁড়াতে পারবেন না, তারা যে দাঁড়াবেন, এই ধরনের কোনো বার্তা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। ঠিক কী চাইছে আওয়ামী লীগ? প্রথম কথা, বাংলাদেশের যে সংবিধান শেখ হাসিনার আমলে তৈরি হয়েছিল, সেই সংবিধানে তদারকি সরকারের কথা বলা ছিল না, এবং অতএব বলা ছিল না। এবং এই সরকার আমি মনে করি অগণতান্ত্রিক, অসাংবিধানিক, এ ক্ষমতায় থাকার কোনো অধিকারই নেই। আবার এরা কি আইন করবে, কি করবে, এদের কোনো ক্ষমতাই নেই সংবিধান অনুযায়ী। আর সংবিধান বদলা হয়নি, পার্লামেন্ট বন্ধ, সংবিধান কোথা থেকে তৈরি হবে, বা রাষ্ট্রপতি সই করতে হবে, তবে তো সেটা আইনে রূপান্তরিত হবে। অতএব সেই পুরানো সংবিধানে তদারকি সরকারের কথা বলা নেই। অতএব এই সরকার অসাংবিধানিক, অগণতান্ত্রিক। এই সরকার আবার সেন্ট মার্টিন দ্বীপে সেটা ডিফেন্স প্ল্যাটফর্ম করার জন্য সে আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিচ্ছে, আবার কক্সবাজারে দিয়ে দিচ্ছে, মার্কিন সেনা রয়েছে। তদারকি সরকারের সে ক্ষমতাই নেই। একটা নির্বাচিত সরকার এলে তবে তারা এইগুলো এই কক্সবাজার বা সেন্ট মার্টিন দ্বীপ দিতে পারবে। হ্যাঁ, এটা নির্বাচিত সরকারই নয়, এটা তদারকি সরকার। আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে আমি আগেও বলেছি, শুধু সময়ের অপেক্ষা। বাংলাদেশের হিজ এক্সেলেন্সি দি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ শাহাবুদ্দিন চুপ্পু,
এবং চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ এয়ার স্টাফ, চিফ অফ নেভাল স্টাফ, এদের এই ত্রিবেণী সঙ্গম এরা রাষ্ট্রপতির সঙ্গে সুন্দরভাবে রয়েছে এবং এর পরিকল্পনা মাফিক এরা চলছে। এবং সেখানে ভারত সরকারের মানে সঙ্গে যোগাযোগ রেখে, তার ন্যাশনাল সিকিউরিটি চিফ তার সঙ্গে যোগাযোগ রেখে, বিদেশ মন্ত্রণালয়ের সঙ্গে এবং আমাদের যারা ডিফেন্সে যারা রয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ তাদের সঙ্গে যোগাযোগ রেখেই চলছে ওয়াকার। এবং রাশিয়ার একটা দায়িত্ব আছে, কারণ ভারতের প্রকৃত বন্ধু হচ্ছে রাশিয়া। এই সাবকন্টিনেন্টে ভারত রাশিয়ার হাত ধরেই একটা সময় প্রভুত্ব বিস্তার করেছিল, আবারও সেই জিনিসটা আবার হবে, আমি আগের দিনও বলেছি। অতএব এখানে আমেরিকান এই সোলজারগুলো রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ এবং এই কক্সবাজার এরিয়া, এরা তো আসল কথা ওদের দেশের অর্থনীতি ডিফেন্স ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড। অস্ত্র বিক্রি না করতে পারলে এরা খেতে পাবে না, যতই বলুক বিশ্বের শ্রেষ্ঠ ধনতান্ত্রিক দেশ। সিআইএ উত্তেজনা সৃষ্টি করবে আর ওরা অস্ত্র বিক্রি করবে। এখন অস্ত্রের মার্কেটটা ছোট হয়ে গেছে, এখন ওদের উন্নত অস্ত্রের থেকে আরও বিশ্বের 8খানা দেশ এত সস্তা এবং এত হাইটেক অস্ত্র তৈরি করছে। এখন এই সাম্রাজ্যবাদী শক্তির অস্ত্রের থেকে এখন সেই সমস্ত কান্ট্রির অস্ত্রের দাম এখন অনেক সস্তা, অনেক ভালো অস্ত্র, অর্থাৎ মার্কেটটাও নষ্ট হয়ে গেছে। এখন এদের মেন নজর হচ্ছে রাখাইন স্টেটের খনিজ সম্পদের ওপর আর বে অফ বেঙ্গলের ওপর জমিদারি, এই দুটো। আর এই মেনলি এটা চাইছে, হ্যাঁ, রাখাইন স্টেটের ওখানে তো গোল্ড আছে, সিলভার আছে। আমি আসবো হচ্ছে যে আওয়ামী লীগের যে পরিস্থিতিটা দীপ্তিমান বাবু একটা মানে হচ্ছে বেশ একটা জটিল কঠিন পরিস্থিতি। এই ধরনের পরিস্থিতিকে যদি টপকে যেতে হয়, এই ধরনের পরিস্থিতিকে টপকানোর জন্য একটা নির্দিষ্ট সময়, একটা ডিসাইসিভ মোমেন্টের একটা প্রয়োজনীয়তা থাকে। কোথাওকে ধীরে 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 এসে বাংলাদেশে সেরকম পরিস্থিতি, আপনি দেখুন সরকারি কর্মচারীদের একটা বিক্ষোভ ক্রমশ এবার দানা বাঁধতে শুরু করেছে, চারিদিকে ইউনূসের বিরুদ্ধে একটা অনাস্থার সুর বাজছে। এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে সেনাবাহিনী টহল দিচ্ছে যাতে পুরো দেশটা এমন একটা পরিস্থিতির মধ্যে না যায়, নাকি ডক্টর ইউনূস এইরকম একটা পরিস্থিতি থেকে তিনি কোথাও একটা জায়গায় এসকেপ রুট করে পালিয়ে যেতে চাইছেন, যেটা কার্যত প্রতিদিন তার কাছে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে? ঠিক কি হচ্ছে এই মুহূর্তের বাংলাদেশের দীপ্তিমান সেনগুপ্ত? বিষয়টা হচ্ছে যে একটা আমাদের ঢাকাইয়া ভাষায় একটা কথা আছে, সেটা হচ্ছে বেহায়ারে মারো পিসা, বেহায়া কয় হাসা মিসা। মানে যে বেহায়া তাকে আপনি ঝাঁটা মারেন, যাই মারেন, ও বলবে এটা ইয়ারকি মারছে। তো ইউনূসের অবস্থাটা হয়েছে ঠিক সেই রকম। ইউনূসের সঙ্গে বাংলাদেশের আদ্যান্ত কোনো রকম সম্পর্ক নেই এবং সেটা প্রমাণিত হয়ে গেছে গত 5 তারিখের আগে, 5ই আগস্টের আগে শেখ হাসিনা যেটা বলে গেছিল যে সেন্ট মার্টিনকে আলাদা করা হচ্ছে এবং এখানে সাদা চামড়ার লোকের একটা প্রভাব আছে। আস্তে আস্তে যতই সেই জিনিসটা পরিষ্কার হচ্ছে তত মানুষের কিন্তু দৃষ্টি খুলছে, এটা পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। কারণ এই যে আমি চলে যাব তার জন্য কোনো পলিটিক্যাল পার্টি গেল না, আমি ক্ষমতা ছেড়ে দেবো, তাকে এখন কেউ গুরুত্বই দিচ্ছে না, পলিটিক্যালি গুরুত্ব দিচ্ছে না। ওপরে আমেরিকার হাত আছে, সেই জন্য হয়তো টুকটাক সবাই একটু চুপচাপ করে আছে, দ্যাট ইজ, এর বেশি কিছু নয়। এখন যে বাস্তবতাটা এসছে যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে আলাদা করে রাখো, আজকে সেই অবস্থাটাও থাকবে না। আমি আপনাকে একদম পরিষ্কারভাবে বলছি কেন হবে না। সেটা হচ্ছে যদি তারা নির্বাচন করতে যায় তাহলে যে পলিটিক্যাল পার্টি প্রথম বলবে যে আমরা সেন্ট মার্টিন দেবো না এবং চট্টগ্রামে কোনো রকম প্যাসেজ দেব না, এটার ওপর বাংলাদেশের নির্বাচন হবে। ফলে সেই নির্বাচন করার মতো ক্ষমতা হবে না। আর এইটার বিরুদ্ধে ছাত্র জনতা যেটা বলেছিল, এখন না ছাত্র আছে না জনতা আছে, সবচেয়ে বড় কথা সরকারি কর্মচারী, বেসরকারি লোক, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা সবাই একত্রিত হচ্ছে। ফলে আওয়ামী লীগ ফিরবে কিনা সেটা নির্ভর করবে বাংলাদেশে গৃহযুদ্ধ হবে কিনা। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু আওয়ামী লীগের পতাকা নিয়ে নামবে না, বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের পক্ষে নামবে না। শুধু যদি বাংলাদেশের পক্ষে নামে তাহলেই সেটা আওয়ামী লীগের পক্ষে যাবে। ফলে এরা এতদিন কি সিদ্ধান্ত নিল, কি করলো, কোন কাগজে সই করলো, তার দ্বারা কিচ্ছু হবে না। আর সর্বশেষ একটা কথা বলে রাখি, সেনার সবচেয়ে বড় চিন্তা সেটা হচ্ছে
শুধুমাত্র ঢাকা থেকে তো আর সেনা কর্মী আসে না, সারা বাংলাদেশ ব্যাপী তারা আসে। যদি কোনো কারণে পুলিশের মতো যদি সেনার উপর ক্ষোভ হয়ে যায়, তাহলে সেনাদের পরিবার যারা আছে তারা কিন্তু ইনসিকিওর হয়ে যাবে, এবং সেটা সেনার কাছে সবচেয়ে বড় ভয়। যার জন্য বারবার করে বাংলাদেশের সেনাপ্রধান বলছে আমার কাছে 30 থেকে 40 হাজার সেনা আছে। তাহলে বাকি 80 থেকে 90 হাজার সেনা কোথায়? তারা প্রত্যেকেই দেশের বাইরে আছে, ইউনাইটেড নেশনসের হয়ে কাজ করছে। ফলে এখানে জনগণের টাকাতে এইভাবে বাংলাদেশের বিক্রির যে প্রক্রিয়াটা করা হচ্ছে সেটা প্রবাবলি আর সম্ভব হচ্ছে না, এবং সেদিকেই আস্তে আস্তে যাচ্ছে। আমার যদি একেবারে ধারণা ভুল না হয়, তাহলে আস্তে আস্তে বাংলাদেশ কোলাপস করে যাবে। এবং আমি আপনাকে বলছি, সেফ প্যাসেজও হয়তো এই ভারতবর্ষের কাছে তারা চাইতে পারে। আমি আপনাকে এইটুকু আজকে বলে রাখলাম, এই চিকিৎসা কেন্দ্র করে কেন্দ্র করে, কিন্তু ভারতবর্ষ এই মুহূর্তে বাংলাদেশের কোনো ব্যাপার আর ইন্টারফেয়ার করবে না, ইনক্লুডিং দ্যাট অফ ফুড গ্রেইনস। এইটুকুই আমার বলার আছে। মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে মানে ভারতের কাছে ইন্টারফেয়ার করার মতো এই মুহূর্তে, কেননা যা পরিস্থিতি বাংলাদেশে রয়েছে তাতে কিন্তু এটা কলাপস করে, ভার্জ অফ কলাপস করার জায়গায় একটা দাঁড়িয়ে আছে। এখন ঠিক কিভাবে কলাপস করবে, কোন তারিখে কোন ডেটে কিভাবে, এটা তো ওইভাবে বলা যায় না, কিন্তু এটা রয়েছে। এই ব্যাপারে কিছু না, অ্যাকচুয়ালি ভারতবর্ষ তো অনেক বুঝে চলে, এবং ভারতবর্ষের যে ইন্টেলিজেন্স সেটা তো অনেক আমরা দেখেছি যে প্রথম থেকেই যখন ভারত বিদ্বেষের কথা বলা হচ্ছিল, ভারত কিন্তু সেভাবে রিয়েক্ট করেনি, কিন্তু আস্তে আস্তে এবং সেটা করছে। এবং পূর্বে আমার ধারণা, এবং ভারতবর্ষের বন্ধুত্ব ছাড়া একটি দেশ মানে বিশেষ করে বাংলাদেশ সে কিন্তু কোনোভাবেই উন্নয়ন করতে পারবে না, এটা আমার ব্যক্তিগত ধারণা। এবং সেই জন্যেই আর ইউনূস সাহেব প্রথমে এসেই বলে দিলেন যে ওই চিকেন নেককে আমরা মানে বিয়ে করবো। তা একটা দেশের যদি তার যদি দেশপ্রেম থাকতো তাহলে কিন্তু তিনি এই কথাটা বলতেন, বুঝে চলতেন, পরিস্থিতি বুঝে চলতেন। কিন্তু উনি প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত যারা রাজনৈতিক বন্দী ছিল তাদেরকে ছেড়ে দিলেন, এবং শুধু তাই নয়, ওনার নিজের ট্যাক্সের টাকা মুকুব করে দিলেন। তাহলে সেটা কখনোই একটি রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত স্বার্থ ছাড়া একটি দেশের স্বার্থ রক্ষিত হতে পারে না। এক্স্যাক্টলি, মানে এইখানে প্রীতম একটা আজকে একজন বাংলাদেশের আইনজীবী তার একটা বক্তব্য আজকে আমরাও দেখিয়েছি, ওটা চালিয়েছি। পিসিআর আছে কি? হ্যাঁ, ওই বক্তব্য আমরা দেখিয়েছি। সেখানে তিনি বলছেন যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি, মানে সংবিধানকে সাক্ষী রেখে তিনি নির্বাচিত হয়ে মানে শপথ নিচ্ছেন, অথচ সংবিধানটা রক্ষা করছেন না। আবার তিনি যদি বিপ্লব যদি হয়ে থাকে তাহলে তিনি জনগণের কাছে গিয়ে তিনি শপথটা কেন তারা নিলেন না? এই যে একটা জাতাকলের মধ্যে দিয়ে বাংলা রয়েছে, সেই বিষয়ে একটু জানতে যাব। একটু আমি ওই আইনজীবী, বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্টে তিনি একটা রিট পিটিশন করতে চলেছেন বাংলাদেশ সরকারের লোকাল স্ট্যান্ডি নিয়ে। কি বলছেন শুনবো। আপনাদের সামনে হাজির হয়েছিলাম এবং বলেছিলাম যে আমি একটি নোটিশ দিয়েছি। এই নোটিশে আমি সরকারকে এবং রেজিস্ট্রারকে বলেছি যে 106 রেফারেন্স, যে রেফারেন্সে কে দেখিয়ে ওথ নিয়েছে সরকার, এইটা আমি চাই, আমাকে আপনি দেবেন। এবং এই নোটিশটা দিয়েছিলাম তৎকালীন চিফ জাস্টিস যিনি ছিলেন উনাকেও। এখন আমরা যেটা করেছি, আমরা কোনো রিপ্লাই পাই নাই, চিফ অ্যাডভাইজারের কাছেও পাই নাই, আমাদের আসিফ সাহেবের কাছে পাই নাই, রেজিস্ট্রার জেনারেল কিছু বলে নাই, এবং প্রাক্তন চিফ জাস্টিস উনিও কিছু উত্তর দেন নাই, বলেন নাই। কাজে আমাদেরকে এই রিট পিটিশন ফাইল করতে হয়েছে। আমি পিটিশনার, এবং আমি মনে করি যে এই যে 106 রেফারেন্স ছিল, এইটি একটি ভুয়া রেফারেন্স, কোনো রেফারেন্স যায় নাই। আমি বিশ্বাস করি যে কোনো ওপিনিয়ন অ্যাপেলেট ডিভিশন দেয় নাই, এইটা মন্ত্রণালয়ের থেকে বা অন্য কোনো জায়গার থেকে লিখে আনা হয়েছিল, এবং সেটাকে ভিত্তি করে জজ সাহেবদের থেকে সই নিয়ে
ওই যে 6 জন যারা পরে রিজাইন করেছে ওদের থেকে সই নিয়ে এই রেফারেন্স সন্ধ্যা 7টার সময় এনে 9টার সময় ওথ হয়েছে। কাজেই যদি রেফারেন্সটা না থাকে এবং অ্যাপেলেট ডিভিশনের রেকর্ডে রেফারেন্স না থাকে তাহলে এই ওথ অ্যাজ এন ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে ওনারা নিলেন? প্রীতম, দেখো আজকে এরপর এটা তো 100% আনকনস্টিটিউশনাল এবং আনডেমোক্রেটিক একটা পাপেট একটা ব্যবস্থা চলছে, গভর্নমেন্ট তো বলা যাবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা পৃথিবীর সবচেয়ে বৃহৎ নাকি শক্তিধর ডেমোক্রেসি, ট্রাম্প সরকার আমেরিকাতে চলছে, সব নাকি শিক্ষিত লোকজন ওখানে থাকে, আজকে তাদের লজ্জা লাগছে না যে একটা পাপেট গভর্নমেন্টকে আপনারা সুদখোর একটা মুসলমান, যেটা মুসলমানদের সুদ নেওয়া যায় না কোরআনে লেখা আছে, সেই সুদখোর একটা লোককে প্রথমে একটা বসালেন এবং তাদেরকে সাপোর্ট করছে জামাত। তো ওখানকার জনগণ তো বুঝতে হবে। এবং তারা কি করছে, আজকে একটা পাপেট গভর্নমেন্ট সেখানে যেটা বলে গেছে, মানে সবাই জানে যে সেন্ট মার্টিনটা নামার চেষ্টা করছে আমেরিকা, সেখানে আমেরিকা সৈন্য চলে গেছে। এটা তো মানে সর্বজন বিদিত। এটা কবে বুঝবে বাংলার তথা মানে বাংলাদেশের মানুষ? বাংলাদেশের মানুষদের নিজেদের বুঝতে হবে, নিজেদের মানে সুবিধা বা নিজেদের বোঝা এটা তো পাগলও বোঝে। তো সুতরাং বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, বাংলাদেশের মানুষ কিছু হলেই শুধু হিন্দু পেটায়। এবং এরা কথা বলে, জানেন তো, কয়েকদিন আগে আমি এখানে একজন যে কথা বলছিল, সে বলে আরে কাফের পিটাইবা, কাফের পিটাইবা, মানে কথাটাই এরকম, মানে তাদের একটা কোনো ব্যাপার না কাফের পিটাইবা, মানে কাফের পিটাইলে ভালো হইব, কাফের পিটাইলে মানে একটা অদ্ভুত ব্যাপার, মানে কি মানসিকতা। এই মানসিকতা কিন্তু কলকাতার মধ্যেও রয়েছে, ভারতবর্ষের মধ্যে রয়েছে। এই মানসিকতা নিয়েই আমরা বারবার কথা বলছি। এই পাকিস্তানি মানসিকতাটা পুরো ভারতবর্ষ থেকে উৎখাত করতে হবে, তাহলে এই উপমহাদেশ কিন্তু আজকে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তিধর হবে এবং সেই দিকে এগিয়ে যাচ্ছি। তুমি জানো আজকে আউট অফ কনটেক্সট মনে হবে পুরো তোমার জনগণের, কিন্তু না। আর গতকাল তোমার নীতি আয়োগে ঘোষণা করা হলো, আমরা বলে আসছি তোমার এখানে আগের দিনে প্রোগ্রামে বললাম, ভারতবর্ষ 4র্থ ইকোনমিতে প্রবেশ করে গেছে, তোমার জাপানকে ক্রস করে। সামনে আছে আমাদের জার্মানি, তারপর চায়না, তারপর ইউএসএ। তো ইউএসএ কোনোদিনও চাইবে যে ভারতবর্ষের খুব ভালো? আরে আমি দেখে বিরোধী দলরা বলছে আরে আমাদের সাথে কেউ নেই। আরে রাশিয়া তোমার ইউক্রেনকে আক্রমণ করেছে, ইউক্রেনের সাথে যুদ্ধ করছে, রাশিয়া ভেবেছে যে আমার সাথে কে আছে না আছে? আমরা যখন শক্তিধর হব তখন আমাদের কারো তোকা করার দরকার নেই। আমরাই বাসুদেব কুটুম্বকম বলি, আমরা পুরো ওয়ার্ল্ডকে একটা ফ্যামিলি হিসাবে চলতে যাই, এটা আমাদের ডিএনএতে আছে। তো সুতরাং এই কথাটা প্রত্যেকটা ভারতবাসীকে বুঝতে হবে এবং ভারতবাসীকে বুঝে পলিটিক্যালি, যেহেতু আমরা ডেমোক্রেসি, পলিটিক্যালি এমন জায়গায় বোতামটা টিপতে হবে যেখানে ভারতবর্ষ সুরক্ষিত থাকে, ইকোনমিক্যালি এগিয়ে, এবং আমাদের ডানদিকবাদী যে তোমার পাড়ার লোকেরা আছে, মানে ডানদিকবাদী যে পড়োশিরা আছে, তাদেরকেও যেন আমরা সাথে নিয়ে এগোতে পারি, সেটা ডেমোক্রেসি প্রুভ করবে। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন যেহেতু হাসিনা সরকার ছিল, একটা অ্যান্টি এস্টাবলিশমেন্টের মানসিকতা তৈরি হয়। আর ওনাকে জ্ঞানী মানুষ ভেবে, মানে একজন নোবেল পুরস্কার পাওয়া ভেবে মানুষের কিন্তু প্রচুর প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু সেই জ্ঞান আমরা এখন দেখতে পাচ্ছি 9 মাস সরকার চালানোর পরে তার হয়তো জ্ঞান আছে কিনা আমি জানি না, তা কাণ্ডজ্ঞানের যে অভাব আছে অন্তত রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা 9 মাসের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে দেখছি উনি কিন্তু নিজের স্বার্থ চরিতার্থ করা ছাড়া বাকিটা কিন্তু করতে পারছেন না। এই যে একটা পরিস্থিতি, এই যে আইনজীবীর যে বক্তব্যটা, মানে যেখান থেকে বোঝা যাচ্ছে, এবং আজকে কিন্তু শেখ হাসিনার একটা অডিও ক্লিপে শেখ হাসিনা বলছেন এই ইউনূস একসময় কত ছিল, আমারও কাছের ছিল, 100 কোটি টাকা ওর গ্রামীণ ব্যাংকের জন্য আমি দিয়েছিলাম, আর 300 কোটি টাকা দিয়েছিলাম হচ্ছে বন্যার ত্রাণে যখন এসছিল, 400 কোটি টাকা বেমালুম মেরে দিলেন। এই যে শেখ হাসিনার দানছত্র খুলে বসা, এই যে শেখ হাসিনার হচ্ছে বাংলাদেশকে, মানে আমি বাংলাদেশ, আমার বাবাই বাংলাদেশ, বাকিরা হচ্ছে বানের জলে ভেসে এসেছে, এইরকম একটা, সেই কারণেই মনে হয় তিনি খুব একটা জোরালো বক্তব্য এখন রাখতে পারছেন না অডিও ক্লিপে যেটুকুনি আসছে। আর তার পূর্ণ সুযোগটা ডক্টর ইউনূসরা নিয়ে নিয়েছেন। যদি এইভাবে ব্যাখ্যা করি, খুব কি ভুল ব্যাখ্যা করব? না, বাংলাদেশের আওয়ামী লীগ, মানুষের জনগণের মনের মধ্যে আওয়ামী লীগ ঢুকে আসে। আমি যতটুকু বাংলাদেশে গেছি বা বাংলাদেশ সম্পর্কে আমার যা ধারণা, বাংলাদেশের আমি মনে করি এখনো পর্যন্ত যে বাংলাদেশের যারা ব্যবসায়ীবৃন্দ, বাংলাদেশের যারা শিক্ষিত সমাজ, যা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যারা রয়েছে, তারা জামাতের সমর্থক।
কিন্তু বাংলাদেশের উচ্চশিক্ষিত, বাংলাদেশের ব্যবসায়ীরা, বাংলাদেশের ছোটোখাটো ব্যবসায়ীরা 56% এখনও আওয়ামী লীগের সমর্থক। আর এখানে হাসিনা কিছু বলছে না, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ভারত যে কিছু করবে না, যেটা আমি শুনলাম, এটা ভুল কথা। ভারত কিছু করবে না, এটা ভুল কথা। কারণ আমাদের লালমনিরহাটে যে ডিফেন্স অ্যারেঞ্জমেন্ট ওরা করছে, চায়না না মানে সহযোগিতায় যেভাবে ওরা করছে, সেখানে আমাদের হাতিমারা রয়েছে, কলাইগুন্ডা রয়েছে, সেখানে রাফাল আছে, সেখানে সুকোই আছে, সমস্ত আছে, এয়ার ডিফেন্স সিস্টেম করা আছে। আমাদের ভাবতেই হবে, তার কারণ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, নর্দার্ন ইস্টার্ন স্টেট, ওয়েস্ট বেঙ্গল 4095 কিলোমিটার বর্ডার আছে। এটা একটা সন্ত্রাসবাদী সংগঠন। ইউনূস হচ্ছে মানে এই আমাদের মানে এই এশিয়া উপমহাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী ডন। অতএব আমাদের পশ্চিমবাংলাকে ভাবতেই হবে, কারণ ওরা যে কোনো মুহূর্তে আমাদের এখানে এইসব সন্ত্রাসবাদীদের ঢোকাবে। তাদের জন্য ভারত সরকারকে ভাবতে হবে। ভারত সরকারের বিদেশ মন্ত্রণালয়, তার পররাষ্ট্র কমিশনের নীতি নির্ধারণ কমিটি, ন্যাশনাল সিকিউরিটি, NIA থেকে শুরু করে, থেকে শুরু করে এই ব্যাপারটা খুব সিরিয়াসলি ব্যাপারটা ভাবছে। এবং আমরা আমাদের প্রস্তুতি, ডিফেন্স প্রস্তুতি ভালোভাবেই নিচ্ছি। রাফাল M থেকে আরম্ভ করে সুকোই 57 থেকে শুরু করে, এয়ার ডিফেন্স সিস্টেম 500 থেকে শুরু করে সব আসা শুরু হয়েছে। একটা বিরাট স্ট্রাইক হবে, এর মধ্যে কোনো ভুল নেই। তার কারণ হচ্ছে এই সাবকন্টিনেন্টে ভারতকে তার নিজের প্রভুত্ব বিস্তার করতে হবে, এবং সেটার জন্য রাশিয়া দায়িত্বপ্রাপ্ত, এবং রাশিয়া ফুল সাপোর্ট ভারতকে দেবে, এবং সেটা খুব সুকৌশলে হবে। এবং তার জন্য আপনারা দেখবেন, এবং হাসিনা শুধু সময়ের অপেক্ষা। ঢাকা এয়ারপোর্টে নয়, ওদের যে ডিফেন্স এয়ারপোর্ট আছে তেজগাঁও বিমানবন্দরে, এবং পুরো সামরিক সিকিউরিটিতে 12টা ইন্টিগ্রাল রিং, 10খানা আউটার রিংয়ে সে বাংলাদেশে যাবে এবং ঢুকবে, এবং শুধু সময়ের অপেক্ষা। এত হতাশ হবার কিছু নেই। ভারত দায়িত্ব নিয়েই খুব সুকৌশলে ঠান্ডা মাথায় কাজগুলো করছে, এবং স্টেপ বাই স্টেপ পরপর স্টেপে আসবে এসবগুলো। দীপ্তিমান বাবু, এইখানে নির্বাচনটা মানে ডিসেম্বর, এখন কিন্তু কার্যত গতকালের বৈঠকের পর ডক্টর ইউনূসকেও এখন ঢোক গিলে হলেও বলতে হচ্ছে যে নির্বাচনটা হবে। কখনো কখনো এই কিছুক্ষণ আগে যার বক্তব্য আপনাদেরকে শোনালাম, হাসনাত আবদুল্লাহর তো বক্তব্য হচ্ছে নির্বাচন, বিচার ব্যবস্থা, এই বক্তব্যগুলো আসছে। আপনি একজন আইনজীবীর বক্তব্যও শুনলেন। এই সমস্ত কিছুর পেছনে, এই টোটাল এই যে ডিনামিক্সটার পেছনে ভারতের একটা বড় রকমের হাত কি রয়েছে, যে কারণে প্রত্যেকটা কথায় এই সমন্বয়ক হোক বা উপদেষ্টা হোক, তারা সবসময় বলছে যে ভারতকে মানে মূলত টার্গেটটা করছে, আক্রমণের নিশানায় ভারতকে রাখছে। মানে নিজেদের ক্ষতি হবে জেনেও বাণিজ্য চুক্তি, সামরিক চুক্তিকে বাতিল করে মানে দেওয়ার ইয়ে রয়েছে, যে আমিও তোমার কাছে মাথা ঝুঁকাবো না, এইরকম একটা মনোভাব কাজ করছে। আসলে এই যে পুরো গেম প্ল্যানটা ছকা হয়েছিল, পুরো নীল নকশাটাই কি ভারত ভেস্তে দিয়েছে বলে এত রাগ? আপনাকে একটা জিনিস বলে রাখি, ওরা এতদিন বাংলাদেশের যে রাজনীতিটা ছিল হাসিনা বিরোধী, এই হাসিনা বিরোধী মূল রাজনীতির অংশটাই ছিল হিন্দু বিরোধিতা এবং তার সঙ্গে ভারত বিরোধিতা। আজকে বাংলাদেশে সঙ্গে ভারতবর্ষের যতগুলো চুক্তি ছিল, ট্রানজিট ইত্যাদি, এগুলোতে নতুন করে ভারতবর্ষ স্টেপ নেওয়ার পর এটা প্রমাণিত হয়ে গেছে যে লাভের গুড়টা বাংলাদেশই পেত। কিন্তু এখন বাংলাদেশে যদি কোনো একটি শ্রেণী সবচেয়ে বেশি সমস্যাতে থাকে, সেই শ্রেণীটির নাম হচ্ছে ওখানকার হুজুরেরা। আমি হুজুরদের কথা কেন বলছি বুঝতে হবে। আমেরিকা সারা পৃথিবীতে ইসলামিক কান্ট্রিগুলোর ক্ষেত্রে যারা মোনাফেক, এদের খুঁজে বেড়ায়। মোনাফেক মানে তথাকথিত ভণ্ড। তো যেদিন থেকে ইউনূস সুদের ব্যবসা শুরু করেছে, সেদিন থেকে আমেরিকা বুঝে গেছে যে ভাই, যে ইসলামের সুদ নিষিদ্ধ, সেই লোকটি যখন ইসলাম ধর্মের হয়েও যখন সুদের ব্যবসা করছে, এর থেকে পারফেক্ট লোক আমার থেকে ভালো অ্যাসেট আর কেউ হতে পারে না, এর থেকে ভালো অ্যাসেট আমার আর কেউ হবে না। তো এই জায়গাটাতে পরিষ্কারভাবে বুঝে তারা ইউনূসকে তারপরের থেকে প্রমোট করেছে। তো এই যে প্রমোশনটা তার হয়েছে, সেই প্রমোশনটা হয়েইছে, আমেরিকা করেইছে ইসলামকে ধ্বংস করার জন্য। আফগানিস্তানকে করেছে। আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি, গাদ্দাফি, সাদ্দাম, এরা প্রত্যেকে ইসলামী দুনিয়াতে
মাথা চারা দিয়ে উঠেছিল একটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করবে বলে আমেরিকার বিরুদ্ধে। তাদের প্রত্যেককেই তারা ডাউন করিয়েছে ভণ্ড মোনাফেক ইসলামের দ্বারা। আর সেই ভণ্ড মোনাফেক ইসলামের 1 নম্বর এজেন্ট হচ্ছে পাকিস্তান। আর সেই পাকিস্তানকে দিয়ে না এদের কোনো নিজস্ব বৈশিষ্ট্য আছে, না এরা নিজেরা সিন্ধু সভ্যতার দেশ হিসাবে স্বীকার করে। তো এইরকম কিছু মোনাফেক তারা পেয়ে গেছে অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশও। তো সেইভাবে তারা ইসলামিক দেশগুলোকে ডিস্টার্ব করবে। কিন্তু এখন গোটা বিশ্বে একটা নেশনের, প্রত্যেকটা ইসলামিক রাষ্ট্রের তার যে রাষ্ট্রগত বৈশিষ্ট্য, সেই জায়গাটা এখন অনেকের কাছেই ধীরে সুস্থে পরিষ্কার হচ্ছে, এবং যেটা আমেরিকার বিচরণের যে ক্ষেত্রটা সেটাকে কমিয়ে নিয়ে আসছে, যার ফলে এখন ভারতবর্ষের বিরুদ্ধে তাদের আর কোনো রাজনীতি করার জায়গা নেই। ওই ভারতের বিরোধিতা করব করতে করতে তারা নিজেদের দেশ বিক্রি করে দিচ্ছে। বাট এন্ড অফ দ্য ডে এখন তাদের বিরুদ্ধে লোক দাঁড়াচ্ছে। তারা এটাও জানে যে যেদিন এখান থেকে এই ব্যবস্থাটার বিন্দুমাত্র স্খলন শুরু হবে, সেদিন গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছেও তারা কোনো শেল্টার পাবে না। তো আমি আপনাকে এইটুকু আজকে বলতে পারি, আজকের এই আলোচনার মধ্য দিয়ে দুটো জিনিস খুব পরিষ্কার হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগে বললাম যে তাদের ভারতবর্ষের কাছে শরণাপন্ন হতেই হবে, এবং এন্ড অফ দ্য ডে আমি আপনাকে বলে রাখছি যে বাংলাদেশ আর্মি কিন্তু প্র্যাকটিসড আর্মি না। একটা হচ্ছে প্র্যাকটিসড আর্মি, একটা হচ্ছে নন প্র্যাকটিসড আর্মি। ভারতবর্ষের আর্মি প্র্যাকটিসড আর্মি, আমেরিকার আর্মি প্র্যাকটিসড আর্মি, কিন্তু বাংলাদেশের আর্মি নন প্র্যাকটিসড আর্মি। তাদেরকে যদি কোনো যুদ্ধের মুখে ঠেলে দেওয়া হয় এই মায়ানমার ইত্যাদি কেন্দ্র করে, তাহলে আমি আপনাকে আজকে বলে রাখি সবার আগে ভুক্তভোগী হবে ইউনূস এবং তাদের গ্যাং। তার ছোটখাটো উদাহরণ এখন থেকে শুরু হয়েছে, সরকারি কর্মচারীদের ক্ষোভ বিক্ষোভ ইত্যাদি দিয়ে শুরু হয়েছে। এটা পরবর্তীকালে কোথায় গিয়ে আটকাবে আমরা কেউ জানি না। এখন তাদের জীবনে সবজির দাম শুধু কম আছে, এইটুকুই তাদের আনন্দ, বাদ বাকি সমস্ত কিছুই তাদের হাতের বাইরে চলে গেছে। এবং সবচেয়ে বড় কথা আমি আপনাকে আজকে বলে রাখি, বাংলাদেশ সবচেয়ে যেটাকে নিয়ে ভয় পাচ্ছে, কোনো কারণে এয়ার স্পেস বন্ধ হয়ে গেলে বাংলাদেশের সঙ্গে কমিউনিকেশন পর্যন্ত বন্ধ হয়ে যাবে। সেই জায়গাটাতে বাংলাদেশ এত সহজে যেতে পারবে না, যেটা পাকিস্তানের ক্ষেত্রে হয়ে গেছে। পাকিস্তান আজকে এক প্রকার প্রায় কোণঠাসা হয়ে গেছে। বাংলাদেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য হলে পরে তাদের অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে যাবে। আমি সেই কারণেই একটা জিনিস আপনাদের আজকে বলে রাখছি যে যুদ্ধের রাস্তাতে এই মুহূর্তে যাওয়ার কোনো, এদেরকে দিয়ে যেমন করে ব্যবহার করে নিয়েছে এতদিন, নোবেল ফোবেল ঘুষ দিয়ে তারা এগুলো করেছে, এখন বুঝতে পারছে খুব অল্প সময়ের মধ্যে তাদের এই জায়গা দখল করতে হবে। আর শেখ হাসিনা যদি ফেরে তাহলে সেন্ট মার্টিনের প্রোগ্রাম 24 ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যাবে। আমি আপনাদের আজকে বলে রাখছি, ওরা এই জায়গাটাতে ভয় পাচ্ছে। এই যে চট্টগ্রামের ডাক দিয়েছে, ইসের যাওয়ার ডাক দিয়েছে, লং মার্চ ফং মার্চ ইত্যাদি, এটাই বাংলাদেশের ট্রেন্ড হচ্ছে। এবং আপনি জেনে রাখুন খুব অল্প দিনের মধ্যে প্রায় সমস্ত পলিটিক্যাল পার্টি, এই একমাত্র ছাত্ররা ছাড়া তারা বাদ বাকি যারা আছে তারা সবাই সেন্ট মার্টিনের দিকে যাবে। একমাত্র ইউনূস আর তার গং যাবে না, তারা অন্য কোথাও যাবে। আর ভারতবর্ষের ক্ষেত্রে যে এতদিন যে কপচানোটা হয়েছিল সেই কপচানোটা হচ্ছে না। বাংলাদেশ আদৌ কোনো আন্তর্জাতিক ক্ষেত্রের কোনো গুরুত্বপূর্ণ নয়। আর সর্বশেষ আমার আগের বক্তা একটা কথা বললেন, সেটা হচ্ছে লালমনিরহাট। আমি আপনাকে একটা বলে রাখি, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিগতভাবে দেখবেন, যখন সি প্যাক তৈরি মানে শুরু হয়েছিল তখন কিন্তু ভারত সরকার কোনো বিরোধিতা করেনি। আর আজকে সি প্যাক শেষ করা মানে যখন শেষ হয়ে এসছে তখন চায়না সেটাকে চালু করতে পারছে না। চায়নার ওখানে $70 বিলিয়ন ইনভেস্ট হয়ে গেছে। আপনার যেটা কি বলে চায়না মায়ানমার ইকোনমিক করিডোর সিম্যাক, সেটা শুরু হয়েছে, এখন সেখানেও গন্ডগোল শুরু হয়েছে। লালমনিরহাটও ইনভেস্ট করতে দিন, তারপরে না ধ্বংস করতে হবে। অন্যকে ধ্বংস করতে গেলে শুধু কি মুখে মুখে চুক্তি করলে হবে? আগে বিল্ডিংটা বানানো শুরু করুক, তারপরে আমরা যেভাবে গিয়ে ওখানে ঝামেলা করার সেটা করব। যেটা পাকিস্তানের ক্ষেত্রে হয়েছে, ট্রাম্পের, আমি একটা কথা আজকে না বললেই নেই, ভারতবর্ষের সবচেয়ে মানে ভারতবর্ষের ওপর ট্রাম্পের রাগ করার কারণটা কি জানেন? ট্রাম্পের রাগ করার কারণ হচ্ছে পাকিস্তানে যতগুলো বিমানবন্দর ছিল সব কয়টা বিমানবন্দরের রাডার সিস্টেম থেকে শুরু করে রানওয়ে এগুলো ধ্বংস করেছে। তারা ইরানকে আক্রমণ করার জন্য যে পরিকল্পনা পাকিস্তানের মধ্য দিয়ে করছিল সেই জায়গাতে অন্ততপক্ষে 1.5 থেকে 2 বছর তারা পিছিয়ে গেল। এটা ট্রাম্পের জীবনে সবচেয়ে ভয়ঙ্করতম সময়, এবং এটা যদি না হতে পারে তাহলে আগামী বছর ট্রাম্পের দল
ক্ষমতার থেকে দুর্বল জায়গায় চলে যাবে এবং ট্রাম্পকেও একদিন ফিরে যেতে হবে, তার এমনকি তার বিরুদ্ধে ইমপিচমেন্টের হতে পারে। মানে এই ফলে নিশ্চিন্ত থাকুন খেলা, হ্যাঁ, তো সেই জায়গাটা আপনি নিশ্চিন্ত থাকুন, কিছু হতে যায়। হ্যাঁ প্রীতম, না, আমাদের যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, তো সুতরাং এটা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে বুঝতে হবে। এই ভারতবর্ষের আমি দেখেছি বিরোধীরা মাঝে মাঝে কাঁদুনি গায়, আমরা তোমার এখানে প্রোগ্রাম করতে দেখেছি বিরোধীরা এসে বলে আরে এত বড় কিছু হয়ে গেল, ভারতবর্ষ জানতে পারলো না যে ওখান থেকে শেখ হাসিনা চলে গেল। ভারতবর্ষ সব জানে, ভারতবর্ষে কী করতে হবে না করতে হবে স্ট্র্যাটেজিক্যালি এগোচ্ছে। তার কারণ হচ্ছে আমরা বেদ আর বিজ্ঞান একসাথে নিয়ে চলি, আমরা জানি কোথায় কখন কি করতে হবে। আজকে তিমন্দা ঠিক বলছিল যে সিপ্যাক আজকে কী অবস্থায় হয়েছে, আজকে ওই ছাব্বার পোর্ট থেকে শুরু করে সব জায়গায় কোন অবস্থায় গেছে। আজকে বালুচিস্তানের সাথে কেন প্রবলেম হচ্ছে, বালুচিস্তানের যে খনিজ পদার্থের উপর চায়না যেভাবে হামলা করেছিল তার আজকে কী অবস্থা। সুতরাং আজকে আমি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হয়ে আমি অফিসিয়ালি অনেক কথা বলতে পারি না, কিন্তু আজকে অ্যানালিস্টরা অনেক কিছু বলতে পারবেন, আমার মনের মধ্যে থাকলেও আমি বলতে পারবো না। যেরকম আমি বললাম যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কী বলেছেন, 80 কিলোমিটার 20 কিলোমিটার ইজ এ 5 minutes ফর ইন্ডিয়া টু টেক দ্য চিকেন নেক্স অফ বাংলাদেশ। তো যারা এই বাংলাদেশের নাগরিকরা শুনছেন তারা, এবং যেরকম আজকে মায়ানমারের খ্রিস্টান সমাজ বা ওই পার্বত্য অঞ্চলের ওখানে ডাক উঠছে যে আমাদেরকে ভারতবর্ষের সাথে মিলিয়ে নিন, যেমন বালুচিস্তানে ডাক উঠছে যে আমাদেরকে একসাথে করে দিন, যেমন ওই আফগানিস্তানের এবং পাকিস্তানের বর্ডারে ডাক উঠছে পাশতুনদের, আরে আমাদের সাথে ডাইরেক্ট কোনো যেন মাঝখানে গিয়ে থাকে, ডাইরেক্ট আমাদের আফগানিস্তান এবং ভারতের যে বর্ডারটা আগেকার দিনে ছিল 70 বছর আগে সেরকম হয়ে যায়। ডাক উঠছে তার একটাই কারণ, ভারতবর্ষ আজকে চতুর্থ ইকোনমিক পাওয়ারে পরিণত হয়েছে, এর নেক্সট 3-4 বছরের মধ্যে থার্ড লার্জেস্ট ইকোনমিতে হবে। তো সুতরাং ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, এবং ভারতবর্ষের সাথে পুরো এই মানসিকতা নিয়ে নরেন্দ্র মোদী যে রাস্তায় চলছেন এই মানসিকতা নিয়ে প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকদের বুঝতে হবে এবং নরেন্দ্র মোদীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। তার কারণ হচ্ছে আমরা ডেমোক্রেসি, আমরা ডেমোক্রেটিক ওয়েতে সরকার। আমার মনে হয় যে হাইপোথেটিক্যাল লাগতে পারে শুনতে, কিন্তু ডক্টর ইউনূস অতীতে যা বা ভারত বিদ্বেষ কোথাও একটা জায়গা থেকে দাঁড়িয়ে তিনি সরাসরি অন্তত 3-4 বার তো প্রস্তাব এখন তো দিতেই পারেন। ভারত একটা স্ট্রং অবস্থান নিয়ে রেখেছে। সুজিতদা হ্যাঁ সুজিতদা, আমি একটা ছোট্ট এক সেকেন্ড আমি সময় নেবো, মানে যেই থাকুক আমি জাস্ট এক সেকেন্ড সময় নেবো। আগামী 29 তারিখ আলিপুর দুয়ারে একটি সভা হচ্ছে নরেন্দ্র মোদীর, এখন কোনো নির্বাচন নেই, হাসিমারা বিমানবন্দরে নেবে, সেখানে যেতে হবে। তো আমি আপনাকে বলছি, আমি একটা হিসেব করে দেখেছি যে আলিপুর দুয়ার থেকে গাইবান্ধা পর্যন্ত, যেটা তুরার পাশে, এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 240 কিলোমিটার রেডিয়াস। আবার ভুটান পার হয়ে চীন যেটা তিব্বতের সীমা, সেটাও 240 কিলোমিটার। মাথায় রাখবেন ব্রহ্মসের প্রথম যেটা রেঞ্জটা সেটা 240 কিলোমিটার থেকে শুরু হয়। এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থান মানে শুধু নরেন্দ্র মোদীর বা বিজেপির অবস্থান নয়, এটা 140 কোটি বা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম রাষ্ট্রের, মানে গণতান্ত্রিক রাষ্ট্রের এবং জনসংখ্যার রাষ্ট্রের একটা বলতে পারেন ধমকি, যে যদি তুমি এটা করো তাহলে আমি এটা করব। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, ভুটান সবচেয়ে ওল্ডেস্ট ডেমোক্রেসি অফ দ্য ওয়ার্ল্ড। এক মিনিট, ভুটান, মায়ানমার এবং তিব্বত, এই তিনটে জায়গায় হচ্ছে বুদ্ধিস্ট যে পপুলেশন সেটা বেশি আছে। ফলে এই সভাটাকে যদি কেউ মনে করে যে এটা বিজেপির সভা, আমি বলছি তারা ভুল করছেন। এবং আমি সামরিক দিক থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হয়তো বা একদম সরাসরি বলা যেতে পারে যে ভারত ওখানে একটা বড় রকমের হয়তো একটা ঘাঁটি তৈরি করতে চলেছে, চ্যালেঞ্জ করছে। আমি আপনাকে বলছি এই সভাটার মধ্য দিয়ে সরাসরি ভারত সরকার চ্যালেঞ্জ করছে, এবং বিজেপির যারা এখানে আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা এই সভার যখন প্রচারটি করবেন তখন দয়া করে দলীয় সভা বলে প্রচার করবেন না। এটার মূল যে ব্যাখ্যাটা সেটা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করুন, এটা রাষ্ট্রীয় সভা হিসাবে নিয়ে আসার চেষ্টা করুন। দরকার পড়লে শুধু ভারতের পতাকা সেখানে রাখুন, দলীয় পতাকাটা একটু দূরে রাখুন। এরকম একটা পরিস্থিতিতে ডক্টর ইউনূসের আমার তো মনে হয় যে ভারতের কাছে বারংবার প্রস্তাব দেওয়া উচিত যে ভিসা সমস্যা বা হচ্ছে ট্রেডটাকে নর্মালাইজ করার জন্যে, নচেত উনি কিন্তু ক্রমশ পরিস্থিতিকে জটিল থেকে জটিলতরই করতে চলেছেন।
হাইপোথেটিক্যাল হয়তো লাগলেও খুব একটা অসম্ভব নয়। যার ক্ষমতা নেই তিনি যুদ্ধ চাইছেন, ভারতবর্ষ ক্ষমতা আছে অত যুদ্ধ চাইছে না। আসলে ভারতবর্ষের মানুষ শান্তি চায়, আর যিনি নোবেল পুরস্কারে শান্তি পেয়েছেন তিনি বলছেন অশান্তি করতে চাইছেন। এটা একটা বিরাট ট্র্যাজেডি আমাদের এই উপমহাদেশে। ডেফিনেটলি এটাকে ট্র্যাজেডি হিসাবেই এটাকে ধরা খুবই গুরুত্বপূর্ণ। এটা ট্র্যাজেডি একটা, যে শান্তির নোবেল পুরস্কার জয়ী অশান্তি চাইছেন, আর ভারত চাইছে এই পরিস্থিতিকে নিজের স্বার্থে, অর্থাৎ কোনো রকমের নানা রকম ভূ রাজনৈতিকভাবে নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে পাকিস্তান, কখনো চীন, বা চীনের হয়ে পাকিস্তান বা বাংলাদেশ, তাদেরকে বার্তাটাগুলো পৌঁছে দেওয়া যে বিভিন্ন জায়গা থেকে সুরক্ষা বলয়টাকে কিভাবে তৈরি করছে ভারত, এবং তার যে ব্রহ্মাস্ত্র যেটা হচ্ছে ব্রহ্মস, তার নিশানায় অনেকেই কিন্তু এগুলো রয়েছে। সুতরাং ওটার থেকেও বড় কথা হচ্ছে ডক্টর ইউনূসের কাছে যে সুযোগটা ছিল, সে সুযোগটা তো তিনি হারিয়েছেন, এবং এটাকে তিনি যদি পুনরুদ্ধার করতে চান অবিলম্বে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে এগিয়ে গেলে তার মান সম্মান সমস্ত কিছু রক্ষা পাবে, এবং বাংলাদেশও হয়তো ওই বিপদটা থেকে তারা কাটিয়ে বেরিয়ে আসতে পারবে। ধন্যবাদ রতন হাতি আপনাকে, ধন্যবাদ ডাক্তার প্রকাশ মল্লিক আপনাকে, প্রীতম দত্ত বিজেপি মুখপাত্র আপনাকে, এবং দীপ্তিমান সেনগুপ্ত রাজনৈতিক বিশ্লেষক আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে যারা দেখলেন আজকের পর্বের জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।